আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক দুদিন আগে বিএসএফ এর এক উচ্চপদস্থ কর্তা বলেছিলেন যে সীমান্তবর্তী এলাকায় 72টি নতুন টেরর লঞ্চ প্যাড তৈরি করেছে পাকিস্তান এবং প্রায় সীমান্তের কাছাকাছি অঞ্চলে মানে এলওসি অঞ্চলে 100 থেকে 120 জন টেরোরিস্ট অন্তত ঘাঁটি মানে ভারতকে আক্রমণের জন্য ঘাঁটি করে নিয়েছে। এরপর ভারত কিন্তু বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চালাতে শুরু করে এবং দিল্লি ব্লাস্টের তদন্ত একদিকে যেমন চলছিল, অন্যদিকে ভারতকে অশান্ত করার জন্য ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো করা হয়েছে তার পরিকল্পনাগুলো ভেস্তে দেওয়ারও ছক কিন্তু ভারতের গোয়েন্দারা লাগাতার করে যাচ্ছেন। এবং এই পুরো ঘটনাটাকে একই সূত্রে বেঁধেছিলেন এক মৌলভী, এবং কালকে ভারতের গোয়েন্দারা সেই মৌলভীকে কিন্তু অ্যারেস্ট করেন এবং তারা হেফাজতে নেন। এবং যে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো তারা পেয়েছেন তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, এবং সেই মৌলভীকে অ্যারেস্ট করার পর আরো এক ব্যক্তিকেও কিন্তু অ্যারেস্ট করা হয় গোয়েন্দাদের পক্ষ থেকে। আজকে এই বিষয়ে আপনাদেরকে ডিটেলিং এ বলবো এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ভারতের অন্দরের এই সকল মৌলভীরাই আসলে ভারত বিরোধী চক্রান্তে লাগাতার ভারতকে অশান্ত করার চক্রান্ত করে যাচ্ছেন। যেমন যে কথা বা যে তথ্য আমাদের সামনে উঠে এসছে সেই ঘটনাটি নৈনিতালে হলদিওয়ানি বলে যে জায়গা আছে সেখান থেকে এক মৌলভীকে কালকে ডিটেন করা হয় এবং সারপ্রাইজিং বিষয় হলো তার যোগ সরাসরি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পাওয়া যায়। দেখুন, থাকেন উত্তরাখণ্ডে বসে দিল্লি বিস্ফোরণের সঙ্গে সরাসরি অ্যাটাচমেন্ট, এটা প্রমাণ করে যে শুধুমাত্র এই মৌলভী নয়, হতেও পারে আমাদের দেশের বহু মাদ্রাসা এবং মৌলভীরা এই ধরনের বিস্ফোরণের পরিকল্পনা ঘটান। এবং এখনকার দিনে জায়গা তো কোনো ম্যাটার করে না যে আপনাকে দিল্লিতেই থাকতে হবে, বোম্বেতে থাকতে হবে, এরকম বিষয় নয়। আজকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে মৌলভীর নাম জড়িয়ে গেল তিনি উত্তরাখণ্ডে বসে বাকি মৌলভীদের সঙ্গে পরিকল্পনা করছিলেন, যে মৌলভীরা আবার ডাক্তারদের ব্রেন ওয়াশ করেছেন। এবং কালকে যখন গোয়েন্দারা এনাকে ডিটেন করেন তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এবং কালকে নৈনিতালের পুলিশ পরিষ্কার জানিয়েছেন যে তারা মৌলভীর বাড়ি রেড করেন, মানে মাদ্রাসা রেড করেছেন সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি কিছু ইনপুট নৈনিতাল পুলিশের হাতে তুলে দেওয়ার পর। অর্থাৎ ভারতের গোয়েন্দারা নৈনিতালের যে লোকাল পুলিশ তাকে কিছু তথ্য তুলে দেন এবং সেই তথ্যের উপর ভেস করে বনভুলপুরা থেকে সেই মৌলভীকে কিন্তু অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে তাকে হেফাজতে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার পর রাজপুরা নামক একটি জায়গা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়। এবং সব মিলিয়ে যে প্রবণতাটা কালকে তৈরি হলো তাতে একটা জিনিস পরিষ্কার যে ভারতের অন্দরের শত্রুরা কিন্তু জেগে উঠেছে। আপনি যদি ভারতের অন্দরের শত্রুদের চিনতে না পারেন তাহলে বাহ্যিক শক্তিগুলোকে নিয়ে ভেবে আলটিমেটলি আপনি মাথায় নষ্ট করবেন, কারণ দেশের ভিতরে বসে দেশবিরোধী চক্রান্ত করে দেশকে যারা নষ্ট করছে তাদের সকলের আগে এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে, এই ভারত ছেড়ে ভারত থেকে কিন্তু নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। পাশাপাশি কালকে এই ঘটনার পাশাপাশি কালকে জামাতের একাধিক অফিসে দুর্ধর্ষ অভিযান কিন্তু ভারতের গোয়েন্দারা চালালেন এবং সেখান থেকেও তারা যে তথ্য গ্যাদার করলেন। পাশাপাশি যদি দুটো ঘটনাকে রাখেন তাহলে দেখবেন কেন আমি বারবার দেশের অন্দরের শত্রুকে নিয়ে এত কথা আপনাদের জন্য ব্যয় করছি। কারণ ভারত ভারতের সেনাবাহিনী পাকিস্তান, চীন, আমেরিকা এদের সঙ্গে তো মাথা উঁচু করে লড়াই করতে পারবে, কিন্তু দেশের ভিতরে বসে ভারতীয় নাগরিক হয়ে ভারতের পাসপোর্ট হোল্ডার হয়ে যেভাবে যেভাবে ভারত বিরোধী চক্রান্ত এরা করে, এদের সমূলে উৎপাটন করা আগে প্রয়োজন। কালকে অন্তত 20 থেকে 25টা জায়গায় রেড চালানো হয় গোয়েন্দাদের পক্ষ থেকে। কাশ্মীরের শ্রীনগর, বালগাম, পুলগাঁও, সুফিয়ান, অনন্তনগর, এই পার্টিকুলার জায়গায় জামাতি ইসলামের যে হেড অফিসগুলো আছে সেখানে কিন্তু রেড করা হয়। এবং এই জামাতি ইসলাম অ্যাক্টিভলি টেরর ফান্ডিং থেকে শুরু করে যেভাবে টেরোরিস্টদের শেল্টার দেয় সেটাই এখন সব থেকে বড় চিন্তার কারণ। এই জামাতে ইসলাম নামক সংগঠনটিকে কিন্তু 2019 সালে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। 2024-এ এসে ফের তাদের কিন্তু আরো একবার নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। ইম্পর্টেন্ট যেটা বিষয় তা হলো জামাতে ইসলাম কিন্তু অ্যাক্টিভলি ফোকাস পয়েন্টে আসে না, অর্থাৎ সামনে এসে ভারতকে অশান্ত করার জন্য যে অ্যাক্টিভিটি করা দরকার তা কিন্তু করে না, কিন্তু তারা কিন্তু পুরো ঘটনার আড়ালে থেকে পুরোটার প্ল্যান প্রোগ্রাম করে। এই জামাতে ইসলাম নামক সংগঠনটি তৈরি হয়েছিল 1941 সালে।
সে সময় ব্রিটিশ ইন্ডিয়ায় এই সংগঠনটিকে তৈরি করেছিলেন ইসলামিক অথর সৈয়দ আব্দুল আলা, এবং পরবর্তীকালে দেশভাগের পর 1947 সালে জামাতে ইসলাম পাকিস্তানি, জামাতে ইসলাম হিন্দুস্তান, এই দুটো সংগঠন কিন্তু তৈরি হয়। এবার এখন পুলিশ দেখতে পাচ্ছে যে জামাতে ইসলাম কিভাবে টেরোরিস্ট ফান্ডিং এর পাশাপাশি গ্রাউন্ড লেভেল সাপোর্ট দিচ্ছে এই পাকিস্তানের জঙ্গিদের। এরা ফোকাসে আসছে না, এরা সরকারের খাতায় নিষিদ্ধ একটি সংগঠন, কোনো অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ সবাই ভাবছে এই সংগঠন ম্রিয়মাণ হয়ে গেছে। কিন্তু আসলে ধর্ম প্রচারের নাম করে এরা নতুন নতুন জিহাদি তৈরি করছে। আসলে এরা দেশের যুবক সম্প্রদায়ের ব্রেন ওয়াশ করছে, এবং আলটিমেটলি এই যুবক সম্প্রদায়ের ব্রেন ওয়াশ করে একাধিক জঙ্গি সংগঠন এদেরকে সাপ্লাই করছে, তা কিন্তু গোয়েন্দারা বুঝে গেছেন। এবং দিল্লি ব্লাস্ট থেকে শুরু করে আমাদের দেশের বিপক্ষে যত ষড়যন্ত্র হয়, তত দেখবেন আপনারা এই জামাতে ইসলাম নামক সংগঠনের নাম কিন্তু জড়িয়ে যায় গ্রাউন্ড লেভেল অপারেটিভ সরবরাহ করার কাজে। এবং কালকে কিন্তু ভারতের গোয়েন্দারা একাধিক জায়গায় জামাতে ইসলামের বিভিন্ন অফিস, এদের সঙ্গে জড়িত একাধিক অপারেটর সবার বাড়ি কিন্তু রেড করলেন। যে তথ্য উঠে আসছে সেখানে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কালকে জামিয়া ইসলামী ইনস্টিটিউট, সেখানেও কিন্তু নৈনিতালে রেড করা হয়েছে, এবং সেই রেডটি কিন্তু করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে। কেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই বিষয়ে একটু কথা বলা প্রয়োজন আছে, এবং সেটা ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, ধর্ম প্রচারের জন্য ব্যবহার করা এই সকল মাদ্রাসা, এই যে মৌলভী, এদের না একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে। এরা কিন্তু সাধারণ মানুষকে, মানে মুসলিমের ধর্মপ্রাণ যে মানুষ আছেন তাদেরকে ধর্মীয় মেরুকরণে একটা সমষ্টিগত একটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন। এর ফলে যেটা হয়, যখন আপনি মাদ্রাসাতে কোনো রেড করতে যাবেন বা কোনো গোয়েন্দা সংস্থা যখন জামাতের কোনো অফিসে রেড করতে যাবে, এদের যে সমর্থক আছে তারা এই কেন্দ্রীয় এজেন্সির উপরে ঝাঁপিয়ে পড়ে। এতে কেন্দ্রীয় এজেন্সি শুধু কাজ করতে পারে না সেটা নয়, এটা কিন্তু কেন্দ্রীয় এজেন্সির উপর এই আঘাত আসলে তাদের প্রাণ হত্যার দিকেও কিন্তু একটা সংশয় তৈরি করে। ফলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে রাখা মানে আপনি পুরো আইনত প্রক্রিয়াটি সম্পূর্ণ করলেন। সেই জন্যই কালে পুরো প্রসেসটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে কিন্তু হয়েছে। এবং জামিয়া ইনস্টিটিউট, যেখানে কথা আমি এতক্ষণ ধরে বললাম, সেখানে রেড করে ইলেকট্রনিক ডিভাইস, একাধিক ল্যাপটপ, একাধিক ডেস্কটপ, সিপিইউস সমস্ত কিছু পাওয়া গেছে, যাদের সঙ্গে পাকিস্তান যোগ স্পষ্ট হয়ে উঠেছে। এবং বড়সড় পরিকল্পনার যে চেষ্টা এই মৌলভী করছিলেন, এবং জামাতের সঙ্গে মিলে এই মৌলভী যে একত্রে দিল্লি বিস্ফোরণের মতো বড়সড় পরিকল্পনা করছিলেন, তা কিন্তু কালকে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা বুঝে গেছেন। এদের টার্গেট কিন্তু 6ই ডিসেম্বর। মনে রাখবেন, 6ই ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের দিন, এবং এই দিনটিকে কোথায় খুঁজে পাওয়া গেছিল? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রধান যে অভিযুক্ত, তার ডায়েরিতে কিন্তু এই দিনটি নোট করা ছিল। মানে তারা স্বপ্ন দেখেছিল, যেহেতু তারা দিওয়ালিতে ভারতকে অশান্ত করতে পারেনি, তাই তারা 6ই ডিসেম্বর ডেটটাকে মার্ক করবে, এবং 6ই ডিসেম্বর মানে আজ থেকে দুদিন পর ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা এই ষড়যন্ত্রকারীরা করেছিল। এখন ভারতের গোয়েন্দারা চাইছেন 6ই ডিসেম্বর তো দূরের কথা, আগামী 6টা জনমেও যেন তারা এই ধরনের পরিকল্পনা করতে না পারে। তবে 6ই ডিসেম্বরের আগে এই গোয়েন্দা তৎপরতা নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে আসিম মুনির কিংবা পাকিস্তানের বড় সড় ষড়যন্ত্র কোনোভাবেই ভারতে আর মাথাচাড়া দিয়ে জাগতে পারবেন না। কারণ মৌলভী বলুন, মাদ্রাসা বলুন, জামাত ইসলামী বলুন, সমস্ত জায়গায় ভারতের গোয়েন্দারা রীতিমতো বুলডোজার চালিয়ে দিচ্ছে। বিদেশ নিয়ে, আজকে বাংলাদেশ নিয়ে আমার কোনো কন্টেন্ট নেই। আজকে দিনভর ভারত, পাকিস্তান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর, এগুলো নিয়েই কথা বলছি। আসলে বাংলাদেশ এই মুহূর্তে জমানো একটা বরফখণ্ড, আইস। এটা গলতে হয়তো 7-10 দিন সময় লাগবে। হ্যাঁ, এই 7-10 দিনের মধ্যেও বাংলাদেশ নিয়ে কথা বলবো না, অবশ্যই তা নয়, অবশ্যই কথা বলবো। কিন্তু আজকের দিনটা খানিকটা আমার ব্যতিক্রমী যাচ্ছে, যে আজকে বাংলাদেশ নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশে আজকে খুচরো নানা রকম ঘটনা আছে। এভার কেয়ারের সামনে হেলিকপ্টার ওঠানামা করবে, এভার কেয়ারের পাশে মাঠে, এগুলো খুচরো খবর, এগুলো গুরুত্বহীন খবর। কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন। আবার রিট করা হচ্ছে নির্বাচন কার্যক্রম স্থগিত করার জন্য। গতকালকে মহামান্য রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক হয়েছিল রেজিগনেশন হ্যাশট্যাগ দিয়ে, সেগুলোও কন্টেন্ট হয়ে গেছে আজকে দেখলাম।
এরকম নানান কিছু। আগামীকালকে এই ইউনূস সরকারের এই গঠন হওয়া নিয়ে একটা রেট হয়েছিল আদালতে। সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, মুসলিম লীগের প্রেসিডেন্ট, যে রিটটি করেছিলেন সেটির আগামীকালকে লিভ টু আপিলের শুনানি আছে, ইত্যাদি নানান বিষয়। যাই হোক, আমরা আলাপ করব এই মুহূর্তেও ভ্লাদিমির পুতিনের ভারত সফরে আরো কি কি ঘটছে এগুলো নিয়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে খুব আমাদের এই অঞ্চলের জন্য অবশ্যই গরম খবর। মার্কিন প্রেসিডেন্ট যদি কোথাও মুখ করে সেটি নিঃসন্দেহে খুব গরম খবর, এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি কোথাও মুখ করে সেটাও খুব বেশি গরম খবর। এবং এই গরম, এই উত্তাপটা এত বেশি থাকে আশপাশের দেশ পর্যন্ত বিস্তার লাভ করে। কতটা গরম খবর একবার চিন্তা করুন। এগুলো খানিকটা হাস্যকরও মনে হয়। আলাস্কা বৈঠকে যোগ দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই আলাস্কা থেকে প্রেসিডেন্টের মলমূত্র পর্যন্ত রাশিয়াতে বহন করে নিয়ে আসা হয়েছিল। মলমূত্রটাও কিন্তু আলাস্কার মাটিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে রেখে আসা হয়নি। তাহলে বুঝুন যে তারা যখন মুভ করে তাদের অবস্থাটা আশপাশের দেশ বা ওই দেশের কি অবস্থা হয়। ঠিক তেমনি এই মুহূর্তে ভারতের নয়াদিল্লি বেশ গরম। 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা জানেন, আগে থেকেই জানেন, দুদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে পুতিনের নিরাপত্তায় কোনো ছিদ্র রাখতে চাইছে না ভারত। রাশিয়ার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছেন ভারতের এসএনজির শীর্ষ কমান্ডাররাও। সঙ্গে থাকছে স্নাইপার, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সেজন্য আগেভাগেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে আমি খানিক আগে বললাম যে 5 স্তরীয় নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাশিয়া থেকে জনা 50 শীর্ষ নিরাপত্তা কর্মী আগেই দিল্লি পৌঁছে গেছেন, কয়েকদিন আগেই। পুতিনের কনভয় যেসব পথ ধরে যাওয়ার কথা সেগুলোতে দিল্লি পুলিশ এবং এসএনজির কর্তাদের সঙ্গে একবার টহল দিয়ে ফেলেছেন, তারা মহড়া দিয়ে ফেলেছেন। রাশিয়া থেকে যেসব নিরাপত্তা কর্মকর্তা এসে পড়েছেন এবং আগামীকাল দিনের মধ্যে আরো কয়েকবার একাধিকবার রিহার্সেল হবে। এছাড়াও পুতিনের নিরাপত্তার জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কনভয়ের উপর সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম। গোটা পথ জুড়ে বেশ কয়েকজন স্নাইপারকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে জ্যামার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মনিটরিং এবং ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মোদির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার দুপুরে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে পুতিনের। তারপর হায়দ্রাবাদ হাউসে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। পুতিনের সফর নিয়ে যখন এমন আয়োজন চলছে, ঠিক আবার অন্যদিকে বাকি বিশ্ব কিন্তু খুব কড়াভাবে নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং এই কড়া নজরদারির কিছু কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। ভারতে নিযুক্ত ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূত যৌথভাবে একটি সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করেছেন। গত 30শে নভেম্বর ভারতের বহুল প্রচারিত কোটি কোটি সার্কুলেশন যে পত্রিকার টাইমস অফ ইন্ডিয়ায় একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখেছেন এই 3 রাষ্ট্রদূত। এই প্রতিবেদনে পুতিনকে তুলোধনা করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে নয়াদিল্লির মাথা ব্যথা বাড়ছে। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট পশ্চিমা দুনিয়া। আমেরিকা থেকে শুরু করে একাধিক দেশই নানাভাবে নয়াদিল্লি মস্কোর সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এবার ভারতের
বিখ্যাত সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ায় যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করলেন ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন, জার্মান হাইকমিশনার ফিলিপ অ্যাকারম্যান এবং ফরাসি রাষ্ট্রদূত থিওরি ম্যাথু। তাদের প্রতিবেদনের শিরোনাম ওয়ার্ল্ড ওয়ান্টস দ্য ইউক্রেন ওয়ার টু এন্ড বাট রাশিয়া ডাজ নট সিম সিরিয়াস অ্যাবাউট পিচ। অর্থাৎ গোটা বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ শেষ হোক, কিন্তু রাশিয়ায় শান্তি ফেরাতে সচেষ্ট নয়। গোটা প্রতিবেদনে রাশিয়া এবং পুতিনের প্রবল সমালোচনা করেছেন তিন রাষ্ট্রদূত। সঙ্গে জানিয়েছেন ইউক্রেনকে সব রকমভাবে সাহায্য করবে তাদের দেশ। উল্লেখ্য, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তিন দেশই ন্যাটোর সদস্য। কিন্তু তিন রাষ্ট্রদূতের এমন কাণ্ডে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তাদের মতে যে সময় এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা খুবই অস্বাভাবিক। এছাড়াও ভারতের সঙ্গে কোনো তৃতীয় দেশের সম্পর্ক নিয়ে মতামত দিতে পারেন না এমন কূটনীতিক কর্মীরা। উল্লেখ্য, ভারত সফরের আগেই পুতিন বলেছেন রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না। তবে ইউরোপ যদি একান্তই যুদ্ধ লড়তে চায় এবং সেই পথে পা বাড়ায় তবে ক্রেমলিনও প্রস্তুত। এরপরে তিন দেশের সম্পাদকীয়। পুতিনের আগমনের আগে যেভাবে অসন্তোষের ইঙ্গিত দিল তিন দেশ, সেটা কিভাবে সামলাবে নয়াদিল্লি? একদিকে দীর্ঘদিনের সঙ্গী রাশিয়া, অন্যদিকে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ তিন দেশ। এমন পরিস্থিতিতে আসলে কি হতে যাচ্ছে সাথে সাথে এটি বলা কঠিন। পুতিন সফর পরবর্তী সময়েই বোঝা যাবে আসলে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।